যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের আহ্বান। দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না, জানালেন অর্থমন্ত্রী। আমানতের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার। শেখ হাসিনার ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মন্তব্য চিফ প্রসিকিউটরের। সাহস থাকলে বিচার মোকাবিলার আহ্বান। বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। ৩০ জুন বনানীতে চিরশায়িত হবেন পাপেটম্যান। আবারও হামলা বন্ধে একমত ইরান যুক্তরাষ্ট্র। শিগগিরই কাতারে হতে পারে পরবর্তী বৈঠক। দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্য সহ উত্তরাঞ্চলের মানুষের তিস্তা ও পানির সংকটের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর সরকার। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এ সময় প্রস্তাবিত বাজেটের কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিধানটি নিয়ে জনমনে তীব্র সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংসদে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার বিধান প্রত্যাহারও চান প্রধানমন্ত্রী। একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর মালিকানায় পুরনো মালিকদের ফেরত আসার সুযোগ রেখে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এ যুক্ত করা ১৮ ক ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৯ জুন জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে একীভূত হওয়া কোনো দুর্বল ব্যাংকের আগের মালিকরা পুনরায় মালিকানায় ফিরে আসার আর কোনো সুযোগ পাবেন না। তিনি বলেন, আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। এ সময় তিনি আরও জানান, ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। তিনি বলেন, আমি আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, সাধারণ মানুষের আমানত রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ২৯ জুন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যি সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। ২১-এ পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর শোক বার্তায় বলা হয়, মোস্তফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব নয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন সকাল ৮:৩০টার দিকে মোস্তফা মনোয়ারের মৃত্যু হয়। সব্যসাচী এই শিল্পীর বয়স হয়েছিল ৯১ বছর। পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ মোস্তফা মনোয়ারকে ৩০ জুন বিকালে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। সমঝোতার পরও পাল্টাপাল্টি হামলার পর আবারও পরস্পর হামলা বন্ধের ব্যাপারে একমত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। চুক্তির বিষয়ে খুব শিগগিরই কাতারে আলোচনায় বসবে দুদেশ। সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। এই আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কাতারের কাছে জব্দ থাকা ইরানের $12 বিলিয়ন তহবিলের মধ্যে $6 বিলিয়ন ইরানে ফিরিয়ে আনা হবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।